দুপুরে খেয়ে সবেমাত্র একটু শোয়ার তোড়জোড় করছি, এমন সময় মা দরজা ঠেলে ঘরে এসে ঢুকলো। এমনিতে স্কুলে থাকি বলে দুপুরে আমার ঘুমের অভ্যেস নেই, তবে এখন গরমের লম্বা ছুটির দিন বলে এপাশ ওপাশ করা আর মোবাইলের গ্যালারিতে পুরনো ছবি হাতড়ানো ছাড়া বিশেষ কোনো কাজ নেই। চাকরি পাওয়ার আগে ও বাড়িতে থাকতে দুপুরবেলাগুলো কেমন চোখের নিমেষে হুশ করে কেটে যেত। প্রতি সপ্তাহে কাছের কিংবা দূরের সম্পর্কের কেউ না কেউ ঠিক বাড়িতে এসে হাজির হতো। রান্না, খাওয়া, দেখাশোনা, হই হুল্লোড়ে অবসরের সময়ই পেতাম না। যাই হোক, মা এসে দাঁড়ানোই আমি উঠে বসলাম। আমাকে একটা খাতা আর পেন দিয়ে মা বলল, 3 দিন ধরে বলছি কথা কানে করছিস না, এখন লিস্টগুলো করে ফেল। কি কি জিনিস এখান থেকে দেওয়া হয়েছিল আর কি কি জিনিস ওরা দিয়েছিল সব আলাদা আলাদা করে করবি। আমাদের এখান থেকে যা যৌতুকে গিয়েছিল সব নিয়ে আসবি, এক কানা করিও যেন পড়ে না থাকে। তারপর ওদের যৌতুক নেওয়ার দায়ে কেমন শিক্ষা দিতে হয় তোর বাবা বুঝে নেবে। তবে রিসেপশনের পাওয়া যাবতীয় লিস্ট আর গয়না ওদের মুখে ছুঁড়ে মেরে আসবি। তুই ততক্ষণ লেখ, আমি চা করে নিয়ে আসছি। বলে মা ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল। আমি খাতা পেনটে নিয়ে একেবারে লিস্ট করতে বসলাম। সুমনের সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে। পেশায় স্কুল টিচার, সভ্য, ভদ্র, সুদর্শন ছেলেটিকে দেখে বাবার প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল। মায়ের পছন্দ হয়েছিল ওদের মা আর ছেলের ছোট্ট ফ্যামিলি দেখে। বলেছিল, আমার এই ছোট্ট মেয়েটা বড্ড আদরে মানুষ, এদের ছিমছাম ছোট সংসার, কাজের অত চাপ হবে না, আমি এখানেই মেয়ের বিয়ে দেব। পছন্দের পাত্র আর পরিবার পেয়ে বাবা দুহাত ঢেলে খরচ করেছিল বিয়েতে। গয়না থেকে শুরু করে সংসারের যাবতীয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব রকম জিনিসে ভরিয়ে দিয়েছিল। প্রবল আপত্তি করেছিল সুমন আর ওর মা। আমার শাশুড়ি মা আগেকার দিনের মানুষ হলেও চিন্তা, ভাবনা এবং ব্যক্তিত্বে বেশ আধুনিক। উনি স্পষ্ট বলেছিলেন, এগুলো ফেরত নিয়ে যাবেন। আমাদের আয় কম হতে পারে, কিন্তু স্বাচ্ছন্দ্যের অভাব নেই। আপনার মেয়ে এখানে সুখে না থাকলেও অসুখে থাকবে না, এইটুকু আশ্বস্ত করতে পারি। আর সংসারের খরচ বাঁচিয়ে একটা একটা করে জিনিস কিভাবে স্বামীকে করিয়ে দিতে হয় সেটাও ওকে শিখতে হবে, সবটা সন্তানকে হাতে তুলে দিতে নেই। কথা শোনেননি আমার জাদ্রেল উকিল বাবা। জোর করে ফ্রিজ, এসি, কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বিলাসবহুল যাবতীয় জিনিস ভরিয়ে দিয়ে এসেছিল, কিন্তু সুমন এসবের একটাও ব্যবহার করতো না। আমার বাবার দেওয়া ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ আনপ্যাকড অবস্থায় সিঁড়ির নিচে অবহেলায় পড়েছিল দিনের পর দিন। ঝামেলার সূত্রপাত হলো এখান থেকেই। প্রতি পদক্ষেপে সুমনের সঙ্গে মতবিরোধ, অশান্তি, অভিমান চলতে থাকলো। সঙ্গে দোসর ওদের বাড়িতে আত্মীয় স্বজনের অবাধ আনাগোনা। নামে নিউক্লিয়ার ফ্যামিলি হলেও সব সময় মানুষজন কম কম করতো 3তলা বাড়িটায়। একা একা অভ্যস্ত থাকা আমি ভীষণ বিরক্ত হতাম। মা বাবার ওপর খুব রাগও হতো। সম্বন্ধ করে বিয়ে হয়ে এসে এইসব সমস্যার জন্য সুমন আর আমার মধ্যে সেই সখ্যতাটাই তৈরি হলো না। পরস্পরের প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ করার তেমন সুযোগ হলো না নিত্য মান অভিমান আর ঝগড়ায়। যদিও আজ বুঝতে পারি বেশিরভাগটাই ছিল আমার আত্মগম্ভীরতা, জেদ আর অহংকারের জন্য। কিন্তু আমার শাশুড়ি মা ছিলেন অমায়িক মানুষ। উনি হাই স্কুলের অঙ্কের রিটায়ার্ড টিচার। নলেজ ছিল অবাক করার মতো। ছেলেকেও এই বয়সেও যথেষ্ট শাসনে রাখতেন। আমার সঙ্গে কথা কাটাকাটি হলে সুমন কোনো রকমে কিছু এদিক ওদিক বলে ফেললে দেখেছি সন্তান স্নেহে অন্ধ না হয়ে বরাবর ছেলেকে শাসন করেছেন। তাই এই মানুষটাকে আমি ভয় ভক্তি দুটোই করতাম। বিয়ে যখন হলো আমি বাংলায় মাস্টার্স কমপ্লিট, বিএড ফাইনাল ইয়ার চলছে, কিন্তু চাকরির আমার কোনো ইচ্ছে ছিল না। বলা ভালো, চাকরি করার কোনো মানসিকতাই আমার তৈরি হয়নি। আমার ধারণা ছিল আমার বাবা আমার জন্য পুরো পৃথিবী কিনে দিতে পারে। একটা চাকরি যে শুধু অর্থ উপার্জন নয়, একটা মানুষের আইডেন্টিটিও হতে পারে, এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। শাশুড়ি মা আমাকে নিয়মিত বইপত্র এনে দিতেন, বিভিন্ন ফর্ম ফিল আপও করিয়ে নিজেই জমা দিয়ে আসতেন। সুমনও এই বিষয়ে বেশ উদ্যোগী ছিল, কিন্তু আমার পড়াশোনা করার কোনো ইচ্ছে ছিল না। শুধু মনে হতো এরা বোধহয় টাকার জন্য ভীষণ লোভী, তাই আমার চাকরির জন্য উঠে পড়ে লেগেছে। তবু শাশুড়ি মা আর সুমনের লেগে থাকার ফল হিসেবে হাই স্কুলের চাকরিটা আমার হয়েই গেল। চাকরি পেয়ে শুরু হলো আর এক ঝামেলা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। আমি যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম। সংসারের কাজে কন্ট্রিবিউট করার সময় হতো না, ইচ্ছেও ছিল না। শুধু বলতাম, বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দাও, মাইক্রোওয়েভে গরম করে চালিয়ে নেওয়া হবে। এভাবে সংসার হয় না। ক্রমেই সুমনের সঙ্গে দূরত্ব বেড়ে চলেছিল।
আমি বরাবরই ভেবেচিন্তে কাজ করি না, যখন যেটা মনে হয় বলে ফেলি, করে ফেলি। আদরে আদরে আমি আসলে বড্ড অবুঝ আর অভিমানী হয়ে উঠেছিলাম। আমি চাকরি পাওয়ার পরেই সুমন না জানিয়ে একদিন ওর পিস্তুত মামাতো ভাই বোন দাদা বৌদিদের নিমন্ত্রণ করে বসলো। আমাকেও কিছু জানায়নি সারপ্রাইজ দেবে বলে। আমি স্কুল থেকে এসে দেখি প্রায় 15 লোকজন আমার বিছানায় সোফায় শুয়ে বসে, মিউজিক সিস্টেমে গান চলছে, বিছানার ওপরেই পকোড়া আর চায়ের আড্ডা। সারাদিনের ধকলিয়ে আমি এমনিতেই বড্ড ক্লান্ত ছিলাম, নিজেকে আর সামলাতে পারলাম না। আমাকে দেখেই ননদ আর জায়রা হৈ হৈ করে এলো, কিন্তু আমি বিশেষ পাত্তা না দিয়ে সুমনকে তাদের সামনে অসভ্যের মতো বললাম, আচ্ছা এই বাড়িতে কি আমি সামান্যতম প্রাইভেসিও পাবো না? এত হৈ হুল্লোড় আমি পছন্দ করি না। সারাদিন পর আমার শরীর আর দিচ্ছে না, আমি একটু ঘুমোতে চাই। শাশুড়ি মা পকোড়ার প্লেট আর চায়ের কাপগুলো তুলে নিয়ে যেতে যেতে বললেন, তোমার সাকসেসের কথা মনে করেই আজকের আয়োজনটা করা হয়েছিল। আমাদের পরিবারে তোমাকে মধ্যমণি করে সবাই বাঁচতে চায়, কারণ সুমনের বাবা মারা যাওয়ার পর ওর পিসি আর মামার বাড়ির লোকজন ওকে শক্ত হাতে বেঁধে রেখেছিল। তার বউ হিসেবে তুমি যে ওদের কড়া বন্ধনে বাধা পড়বে এটাই স্বাভাবিক মনে করেছিলাম আমরা, কিন্তু ভালোবাসার অত্যাচার যে তোমার কাছে এতটা অসহ্য হবে বুঝতে পারিনি। কথাগুলো শুনে আমার খারাপ লাগলো। মনে হলো একটু বাড়াবাড়ি না করলেও হতো। বাড়িতে অন্য অনেক ঘর আছে, সেখানে গিয়ে একটু রেস্ট নিতে পারতাম। আবার পরক্ষণে অন্য মনটা বলল, না, কম্প্রোমাইজ করতে করতে অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। নিজের অবস্থানটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়া সবচেয়ে ভালো। এই ঘটনা 2 দিন পর কাউকে কিছু না জানিয়ে স্কুল থেকে সোজা বাড়ি চলে এলাম। সুমন বা শাশুড়ি মায়ের সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, তাই চিঠি লিখে রেখে এলাম, চলে যাচ্ছি, ডিভোর্স চাই। আমি চেয়েছিলাম সুমন এসে ক্ষমা চেয়ে আমাকে নিয়ে যাক, কিন্তু ও বাড়ি থেকে কেউ আর কোনো যোগাযোগ করলো না। ঠিক করলাম, যেখানে আমার কোনো মূল্য নেই, আমি রইলাম কি রইলাম না তাতে কিছু আসে যায় না যে সংসারটাতে, সেখানে আমি আর ফিরবো না। মাকে একথা জানাতেই বললাম, বেশ, বরাবর তুমি যেটা করে এসেছো সেটাই করছো। জানি এবারও তার অন্যথা হবে না, তবে ফাইনাল করার আগে যাবতীয় যা যা জিনিস ওখানে গিয়েছিল তার একটা লিস্ট বানাও। সেই লিস্টের জন্য এই খাতা পেন নিয়ে বসা। কিন্তু আশ্চর্য, লিখতে বসে সব কিছু যেন চোখের সামনে ভাসছে। ওখানে কাটানো অজস্র ভালো মুহূর্তগুলো, সুমনের কেয়ারিং, আমাদের ঘুরতে যাওয়া, উইকেন্ডে শপিং কিংবা মুভি দেখা, শাশুড়ি মায়ের হাতের সর্ষে ইলিশ, ভোরবেলা উঠে স্কুলে টিফিন বানিয়ে দেওয়া, সুমনের অসাধারণ সব কবিতা, তুতো ননদ জায়দের আমাকে নিয়ে ব্যস্ততা, গানের আসর, পিকনিক। সারাদিনের এসব ছোট ছোট কাজের মধ্যেও শাশুড়ি মা আমার পড়ার রুটিন তৈরি করে দিয়েছিলেন। সুমন নিজে আমাকে পড়া ধরত, বুঝিয়ে দিত। আমার অপটু হাতের ডাল ভাত আলু সেদ্ধ অমলেট নাকি সুমনের কাছে বিরিয়ানি ছিল। যে মুহূর্তগুলো ও বাড়িতে থাকতে একবারও মনে আসেনি, আজ হুড়মুড় করে তারা যেন সব চোখের সামনে এসে ভিড় জমালো। বুঝতে পারলাম খুব মিস করছি বাড়িটাকে। এসব মনে করতে করতে খাতাটা ফাঁকাই রয়ে গেল। মা 2 কাপ চা নিয়ে এসে টেবিলে রাখলো, বলল, কই কি দেখি, কি করছিস? আমি হাও মাও করে কেঁদে বললাম, আমি এটা করতে পারবো না মা, ওরা তো যৌতুক চায়নি, এমনকি একদিনের জন্য জিনিসগুলো ব্যবহারও করেনি। ওগুলো তো যৌতুক নয়, ওগুলো দান হিসেবে দিয়েছিলে। কাউকে দান করলে তা তো ফেরত নিতে নেই। আর জিনিস কটা ফেরত আনলে কি মানুষগুলোকে মোছা যাবে মা? জিনিস ছাড়াও তো আরও কত কিছুই পড়ে থাকে। মা বলল, কাঁদিস না, বিনি সুতায় বাঁধা সম্পর্কের যে কি অদৃশ্য টান, বুঝতে পেরেছিস? তোকে বুঝতে হবে, যা কিছু আছে সেসব তোর বাবার, তোর কি আছে বুঝে নিতে শিখতে হবে। তোর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, একটা হুল্লোড়ে শ্বশুর বাড়ি আছে, ভালো একজন স্বামী আছে, সাপোর্টিভ শাশুড়ি আছে, বাড়িতে তোর সম্মান আছে, মায়ের মতো একজন বিকল্প আছে। তোর এগুলোই সম্পত্তি, মানুষগুলোর ভালোবাসাই তোর সম্পদ। আমি বললাম, আমাকে দিয়ে আসবে, চলো, আমি বাড়ি যাব এক্ষুনি। মা আর আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বেল বাজাতে সুমন দরজা খুলে দাঁড়ালো, কিন্তু আমাকে দেখে গেট জুড়ে আটকে রইল। বলল, এ বাড়িতে তো তোমার জায়গা হবে না, তুমি না বলে চলে গিয়েছিলে, গাঁটছড়া ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলে। আমার এত ভালোবাসা, এত কাছে টানা শূন্য হয়ে গেল তোমার কাছে, শুধুমাত্র একটু মন কষাকষি আর সংসারে সময় দেওয়ার জন্য? না, এখানে তোমার জায়গা নেই। আমার মাথা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখে চৌকাটে ধপ করে বসে পড়লাম। এমন সময় ঘর থেকে শাশুড়ি মা বেরিয়ে এসে আমার হাতটা তুলে দাঁড় করালেন। আমি কোনো কিছু না ভেবে ওনার হাত দুটো চেপে ধরলাম।
কথা বলার অবস্থায় ছিলাম না, চোখ থেকে অঝরে জল পড়ছে। উনিও আমার হাতটা শক্ত করে কি যেন একটা হাতে দিলেন। হাতটা ছাড়িয়ে দেখি একটা চাবির থুক। হেসে বললেন, এ বাড়িতে জায়গা হবে না, কারণ তোমার স্কুলের কাছে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। সত্যি এতটা রাস্তা ডেইলি যাতায়াত করা অসম্ভব। সুমন আর তুমি সারা সপ্তাহ ওখানে থাকবে। উইকেন্ডে ছুটিটায় না হয় বুড়িটার কাছে এসো, তাহলেই হবে। আর বেআই মশাইয়ের দেওয়া সব জিনিস দিয়ে ফ্ল্যাটটা সাজিয়ে দিয়েছি। আমার মুখ থেকে কথা সরছিল না, কিন্তু অদ্ভুতভাবে ভীষণ শান্ত। কোনো প্রতিক্রিয়া নেই। শাশুড়ি মা আমাদের দুজনকে ঘরে ঢুকিয়ে নিলেন। সুমন এসে মাকে প্রণাম করে সবার অলক্ষ্যে আমার দিকে চোখ মটকালো। সুমন বলল, কি মামনি, কথা মিলল তো? বলেছিলাম না, আপনার মেয়ে হলো সোনার মেয়ে। আর এই সোনায় খাদ থাকবে না তা কি করে হয়? তাকে পুড়িয়ে খাঁটি সোনা করে নিতে হয়। মা আঁচলে চোখ মুছে বলল, সত্যি বলতে কি, আমার মেয়ের এত জেদ, এত রাগ। তুমি প্ল্যানটা দেওয়ার পরে আমার একটু সন্দেহই হয়েছিল যে আদৌ কাজ হবে কি না। এরপর তোমার মা বৌমার নামে গোটা একটা ফ্ল্যাট কিনে ফেললেন। আমি কিন্তু খুব টেনশনেই ছিলাম। সত্যি বলতে কি জানো তো বাবা, ছেলে মেয়ে কোনো অন্যায় করলে সেই দোষ মায়ের গায়েই পড়ে। সন্তান তো মায়েরই অংশ, মা নিজেকে দোষী মনে করে। সুমন হেসে বলল, আসলে কি বলুন তো, আমরা চাওয়া পাওয়া, অতি স্বাচ্ছন্দ্য, সম্পদ সম্পত্তি, নিজের স্বার্থ সুবিধা এসব নিয়ে এত ঘেঁটে থাকি যে ছোট্ট ছোট্ট অনুভূতি আর সম্পর্কের চোরা টানগুলো ফিল করতেই ভুলে যাই। সম্পর্কে একটু হাওয়া বাতাস দিলে অনুভূতিগুলো হেজে পচে যায় না। শুধু শুধু ভাঙনের হাত থেকে কত ঘর বেঁচে যায়। সুমনের মা বলল, ওসব কথা বাদ দিন। তাহলে বিশ্বাস হলো আপনার মেয়েকে কিছুটা হলেও আপনার থেকে আমি বেশি চিনি? মা বলল, বাজি হেরে যে এত আনন্দ, এত সুখ পাওয়া যায় জানা ছিল না। ফাউল হিসেবে মেয়ের জামাইয়ের প্রথম বিবাহ বার্ষিকীর যাবতীয় আয়োজন আমি নিজের হাতে করব। ঝগড়া, অভিমান, অনুযোগ, মান অভিমান, ভালোবাসায় কবে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না।